আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। শিরোনামে যেমনটা শুনছিলেন, আজও সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে হচ্ছে থেমে থেমে বৃষ্টি, সাথে রয়েছে দমকা হাওয়া। গতকালের টানা বর্ষণে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গাউসিয়া মার্কেটের কিছু কিছু দোকানে পানি উঠে গেছে। রাস্তা ও মার্কেটের আশেপাশে পানি জমে যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। ফুটপাতের দোকানগুলোও বন্ধ রয়েছে। ঈদের আগে ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। সকালে তো কোনো মানুষ বাইরে নাই, আমাদের রোডও খ্যাপ নাই, কোনো ইনকাম নাই। আমাদের সামনে ঈদ কীভাবে আমরা চলুন, আমরা এটা নিয়ে এটা খুব হতাশ আছি। রাস্তাতে পানি ঢুকার ভরার পরে আপনার মার্কেটে পানিটা ঢুকে, তখন দোকানদার অনেক সমস্যা হয়ে যায়, বিক্রি কাস্টমার আসে না এবং বিক্রিটা খুব খারাপ হয়। পানি ছড়ার কোনো কাজ নাই। টিভিতে দেখি যে উন্নয়ন, কিন্তু কাজে কামে উন্নয়ন নেই। দর্শক, আগারগাঁওয়ে আবহাওয়া নিয়ে ব্রিফ হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আবহাওয়া অফিসে। গতকালকে আমাদের সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা ধীরে ধীরে কিছুটা আমাদের ল্যান্ড ক্রস করে এবং উপকূল অতিক্রম করার পরে আজকে এটা বর্তমান অবস্থান হলো টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। এবং আগামীকাল এবং আজকে সহ মোটামুটি বৃষ্টির ধারাটা একই রকম থাকতে পারে, তবে পরিমাণ কিছুটা কমে আসতে পারে সারা দেশে। 1 তারিখের কাছাকাছি বা 1 তারিখের পরবর্তী সময়ে আমাদের বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে আসে, ধীরে ধীরে আবহাওয়াটা উন্নতি হতে পারে। তো 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু গুরুত্বহীন হওয়ার পরও বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে এবং আমাদের বেশিরভাগ ডিভিশনে হয়তো বা অনেক জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চল বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এবং সেই ভারী বর্ষণজনিত যেই ধারাটা আমরা গতকালকে দেখলাম বা আজকে যেটা দেখব, পরবর্তী সময় হয়তো বা বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, কিন্তু ধারাটা অব্যাহত থাকতে পারে। আমরা দেখছি যে সাধারণত জুনের মাঝামাঝি জায়গা থেকে মৌসুমী বায়ুর প্রভাব থাকে, একটু আগে দেখতে পাচ্ছি মৌসুমী বায়ুর প্রভাব। এটার কারণটা কি একটু বলবেন? অনেক বছর পর, প্রায় 16 বছর পর আমরা মনে হচ্ছে একটা জিনিস কি, যে কোনো একটা বছর হয়তো বা কোনো একটা আগের বছর সাথে মিলে, যেমন গত বছর আমরা যেটা দেখলাম টানা 35 দিন আমাদের হিট ওয়েভ, যেটা অন্য কোনো বছরের সাথে মিলে নাই। এবং এই বছর আমরা মার্চ এপ্রিল মে মাসে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেটা 2016 সালের সাথে মিলে। তা আমরা একটা লং টাইম অ্যাভারেজ বা আমরা যেটা বলি নর্মাল ভ্যালু, 30 বছরের একটা লং টাইম অ্যাভারেজ থেকে আমরা একটা নর্মাল ভ্যালু বের করি। সেটা দেখা যায় যে আমাদের জুনের 15 তারিখের মধ্যে মনসুনটা অ্যাক্টিভ হয় সারা দেশে, কিন্তু কোস্টাল বেল্টে আমাদের টেকনাফ কিংবা কক্সবাজার দূরে সেটা কিন্তু জুনের 5টার দিকে হয়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে ব্যতিক্রম একটু, যে আমাদের মে মাসের শেষের দিকে অনেকগুলো ডিভিশন অ্যাক্টিভ হয়ে গেছে মনসুন আমাদের। হয়তো বা এই সিস্টেমটা দুর্বল হওয়ার পরেই দেখবো যে আমরা কালকে কিংবা পরশু দিনই ঘোষণা করতে পারি যে সারা দেশে মনসুন অ্যাক্টিভ। এটা ব্যতিক্রম হতে পারে। আপনি যেটা বলেন 16 বছরের মধ্যে এটা দ্বিতীয় হচ্ছে। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, লং টার্ম অ্যাভারেজ, সেটা দেখা যায় যে জুনের 15 তারিখের মধ্যে সারা বাংলাদেশ, কিন্তু অঞ্চল বেঁধে না বা ডিভিশন বেঁধে না। সুতরাং মিড জুনের মধ্যে সারা দেশে অ্যাক্টিভ হয়। হয়তো আমরা 1 থেকে 2 জুনের মধ্যে আমরা দেখবো সারা দেশে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। পরের বছর হয়তো বা সামান্য একটু এদিক সেদিক হতে পারে। না, উল্টাপাল্টা আচরণে ক্লাইমেট তো কিছুটা দায়ী আছে। আমরা যেটা বললাম যে অধিক বৃষ্টিপাত বা অধিক তাপমাত্রা, সেটা অবশ্যই ক্লাইমেটের ব্যাপার স্যাপার আছে এবং স্থানের কিছু পরিবর্তন হওয়া, সময়ের কিছু পরিবর্তন হওয়া। এখন আপনি যদি বলেন যে না, জুনের 1 তারিখের মধ্যে কেন অ্যাক্টিভ হবে, জুনের 15 তারিখের মধ্যে অ্যাক্টিভ হওয়ার কথা, মানে 15 তারিখের মধ্যে না। দর্শক, আবহাওয়া নিয়ে ব্রিফ দেখছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম আবহাওয়া অফিসে। এবারে জলাবদ্ধতার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। কাজী, জলাবদ্ধতার খবর জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে এখনো অনেক পানি। বর্তমান অবস্থা কি, সবকিছু মিলিয়ে জনদুর্ভোগ জানাবেন। শাকিল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকা, বৃহত্তম একটি এলাকা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কি পরিমাণ পানি, এখনো পানি জমে আছে এবং এতে চরম ভোগান্তিতে পড়েছে কিন্তু পথচারী এবং চলাচলকারী যানবাহনগুলো। আমরা দেখেছি বেশ কয়েকটি যানবাহনে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে এবং
ড্রাইভার সেটিকে টেনে হিঁচড়ে বা ড্রাইভার সহযোগী সহ অন্য লোকজন সেটিকে টেনে হিঁচড়ে এখান থেকে কিন্তু পার করছেন। এর মধ্যে কিন্তু মানুষের এই আজকের শুক্রবারে অনেকের ব্যস্ততা রয়েছে, নানান রকম সে ব্যস্ততার কারণে কিন্তু তারা বের হয়েছেন। শুধু যে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা তা না, রাজধানীর মহাখালী, মিরপুর, যাত্রাবাড়ির বিভিন্ন এলাকা এবং মোহাম্মদপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু জলাবদ্ধতার তথ্য আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেই নিউ মার্কেট আছে এখানে কিন্তু বৃষ্টি নেই, তবে জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি রয়েছে। নিউ মার্কেটের বিভিন্ন দোকানপাট কিন্তু ডুবে গিয়েছে, সেই বিষয়টিকে আমরা দেখেছি এবং দোকানে বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে। দোকানদার বলছেন যে আসলে এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু যথাযথভাবে নেই, অর্থাৎ এটি কিন্তু ময়লা আবর্জনায় আটকে আছে এবং এটি যদি পানি ঠিকভাবে এই ময়লা পানিগুলো যদি ঠিকভাবে নিঃসরণ হতো, এখান থেকে পানিগুলো নেমে যেত, তাহলে তাদের এই ক্ষয়ক্ষতিটি হতো না। এবং আপনি দেখবেন যে আসলে এই বৃষ্টি কিন্তু শুধু যে গত বৃহস্পতিবার গতকালও ছিল এবং আজকে শুক্রবার, আজকেও কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এই আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলছে যে আসলে এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে। আগামীকালকেও দেশের 5টি বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাত হবে এবং জলভোগান্তি অনেকটা কমে আসবে। তবে আস্তে আস্তে যে তথ্য ছিল যে সমুদ্রের যে নিম্নচাপ সেটি কিন্তু অনেকটা দুর্বল হয়ে এসেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং সেটি এখন স্থলভাগে অবস্থান করছে। এছাড়া কিন্তু আপনি জানেন যে এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন যে ছিন্নমূল মানুষের যে ঘরবাড়ি আছে, বস্তিগুলো আছে, সেগুলো কিন্তু ডুবে গেছে। ব্যাপক ভোগান্তিতে রয়েছেন তারা এবং আসলে এই বৃষ্টির ফলে আরও বেশ কিছু প্রভাব পড়েছে যানবাহনের মধ্যে এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর চাকা অনেক ডুবে যাচ্ছে এই বৃষ্টির কারণে। এবং আবহাওয়া অফিস বলছে যে এই গভীর নিম্নচাপের কারণে উপজেলার বেশ কয়েকটি জেলা। কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল। এবার চলে যাব ঢাকার বাইরে নোয়াখালীতে, জেনে নেব সেখানকার আবহাওয়া পরিস্থিতি। সুমন ভৌমিক, আপনি আছেন সেখানে, জানাবেন সেখানকার সবশেষ খবর, জলাবদ্ধতার খবর। আসলে আজকে সকাল থেকে বৃষ্টিপাত তেমন একটি হয়নি, ফলে হচ্ছে যে পরিমাণ পানি গতকাল থেকে জমেছিল সেগুলো কিছুটা সরতে শুরু করেছে। তবে আরো বেশি সরতো এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছে যে সড়কের আশপাশে যেসব ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আসলে নির্দিষ্ট সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে মূলত পানিটা অনেক দেরিতে সরছে। আবার কিছু কিছু সড়ক রয়েছে যে সড়কগুলোর দুই পাশে কোথাও কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই, ফলে সেখানে কিন্তু পানি জমে আছে। আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি এটি জেলা শহরের সেন্ট্রাল রোড বলা হয়। এখান থেকে সার্কিট হাউস থেকে শুরু করে জেলার সমস্ত অফিসগুলোতে এই সড়কটি দিয়ে যাওয়া হয়, অথচ এই সড়কের দুই পাশে কোথাও কিন্তু কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে হচ্ছে এখানে পানিটা জমে থাকে এবং বৃষ্টিপাত যদি আরো 2-4-5 দিন নাও হয় তখনও কিন্তু এখানে জমে থাকবে। আর যদি বলে থাকি যে গতকালকে এবং পরশু দিনের বৃষ্টি এবং গতকাল যে দমকা হাওয়া হয়েছে, ফলে হচ্ছে এখানে বিদ্যুতের সমস্যার কারণে নোয়াখালীতে মানুষের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেটি হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি প্রবলেমের কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর বাইরে যদি বলে যে হাতিয়ার যে বিষয়টি সেটি আসলে এখনো পর্যন্ত আজকে সকাল থেকে তেমন একটি পানি সেখানে উঠেনি। মেঘনার যে জোয়ার সেটি হয়তো 12টার পরে যদি জোয়ার আসে তখন হয়তো বলা যাবে যে আসলে হাতিয়ার অবস্থা কি। এর বাইরে কোম্পানিগঞ্জের যে বিষয়টি রয়েছে সেখানে রেগুলেটর ছিল, আপনারা জানেন যে বিগত সময়ে গত বছর রেগুলেটরটি ভেঙে যায় পানির চাপে, ফলে সেখানেও কিন্তু পানি দেখা দিয়েছে, অর্থাৎ জোয়ারের পানি কিছু কিছু জায়গায় উঠছে। এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। সুমন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জলাবদ্ধতার খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বৃহস্পতিবার শুরু হওয়া অঝোর ধারার বর্ষণ ছিল গত রাতেও। টানা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতায় বিকল হয়ে যায় অধিকাংশ গাড়ি। ঘন্টার পর ঘন্টা সড়কে নির্ঘুম রাত কাটে মানুষের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজও অব্যাহত থাকবে বৃষ্টিপাত, তবে শনিবার কমতে পারে এর মাত্রা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার রাস্তা। বৃহস্পতিবার শুরু হওয়া অঝোর ধারার বর্ষণ থামেনি রাতেও। ভারী বৃষ্টিতে একদিকে কয়েক গুণ ভোগান্তি বেড়েছে মানুষের, প্রকৃতির কাছে তেমনি অসহায় বোবা প্রাণীটিও। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান।
গেল রাতে মানুষের চলাচল কম থাকলেও বিপাকে পড়ে যানবাহন। জমে থাকা পানিতে ডুবে বিকল হয়ে যায় অধিকাংশ গাড়ি। গাড়ি নষ্ট হয়ে পানির ভেতরে ঢুকে পড়ে আর গাড়ি আর যায় না। এমন তো হাজার হাজার গাড়ি মনে করেন যে অফ হয়ে আছে, কেমনে চলে ঢাকা শহর? রাস্তায় জাম হয়ে গেছে পানিতে, পাইলেন মেলেন ভাইসে গেছে, গাড়ির মধ্যে পানি উঠে গেছে, এর লেগে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে অনেক। এখন গাড়িটাই নেই নিয়ে যাওয়ার লাগবে গ্যারেজ পর্যন্ত, এই বন্ধে আমার কষ্ট। এখন কোনো গাড়িওয়ালার গলেও ধাক্কা দিয়ে দেয় না, কিছু করে না, টাই নিয়ে যাইতেছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে ঢাকার কয়েকটি এলাকায় রাতভর কাজ করে সিটি কর্পোরেশনের কর্মীরা। তাদের চেষ্টায় কয়েকটি রাস্তার পানি নেমেও যায়। আমরা এখন পর্যন্ত সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত এখন পর্যন্ত আমরা পানি জলাবদ্ধতা না থাকার জন্য আমরা চেষ্টা করতেছি, যেখানেই পানি জমবে আমরা সেখানে ঝাঁপে পড়ছি যে পানি যেন না জমে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজও অব্যাহত থাকবে বৃষ্টিপাত, তবে শনিবার কমতে পারে এর মাত্রা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির স্থানীয় সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উন্মুক্ত ও সবার জন্য ব্যবহারযোগ্য প্রশান্ত মহাসাগরের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। আর এ নিয়ে জাপানের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান সফরের তৃতীয় দিনে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর বৈঠকে বসেন দুই নেতা, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও জাপানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন দেয় প্রধান উপদেষ্টা জাপান সরকার প্রধানকে ধন্যবাদ জানান। We thank Japan for supporting the interim government in its reform initiative. We seek Japan's active support and cooperation in our endeavor. বৈঠকে উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক বিষয়ে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে জাপানের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানান ডক্টর ইউনূস। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. বৈঠক শেষে প্রকাশ করা হয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয় রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে টেকসই এবং নিরাপদ প্রত্যাবাসন। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে দুই দেশ নীতিগতভাবে একমত হওয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয়। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেকটাই সরে গেছে বিএনপি। তাদের মতে গণমানুষের দল হতে হলে বিএনপিকে আদর্শের জায়গায় আরও সচেতন হতে হবে। শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। 2024 সালের 5 আগস্টের বিপ্লব ছিল একনায়কতন্ত্র আর স্বৈরাচারের বিরুদ্ধে। ঠিক এমনই বাকশাল থেকে গণতন্ত্রের কথা বারবার বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। যিনি প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র 1977 থেকে 81। এই 5 বছরে বদলে দিয়েছিলেন এদেশের রাজনীতি। জুলাই পট পরিবর্তনের পর আবারও যখন আলোচনায় গণতন্ত্র, ঠিক তখনই দলের প্রতিষ্ঠাতার 44তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। আগামীর ক্ষমতার পালাবদলের যখন সূচনা, তখন কতটা আদর্শিক রাজনীতি করছে জিয়াউর রহমানের হাতে গড়া দলটি।
এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে জিয়াউর রহমানের চিন্তার সঙ্গে বিএনপির বর্তমান রাজনীতির রয়েছে বিস্তর ফারাক। তিনি প্রত্যাশা করছেন সাবেক এই প্রেসিডেন্টের রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করা উচিত জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলোর। উনি হচ্ছে এমন অনেক কিছু করেছেন যা প্রচলিত না, যেমন খাল কাটা আন্দোলন, যে খাল কেটে চেয়েছিলেন যে এটার মাধ্যমে পানি আসবে, সেটা দিয়ে আমাদের দেশের শস্য হবে। তারপরে উনি হচ্ছে পলিটিক্স এত ইজি পলিটিক্স চান নাই, উনি একটু ডিফিকাল্ট পলিটিক্স চেয়েছিলেন। তারপরে ওনার সময় সার্ক হলো, উনি সার্কের স্বপ্নদ্রষ্টা। সার্ক দিয়ে হচ্ছে ফরেন পলিসি, এই পুরা রিজনটাকে একরকম করে উনি তৈরি করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব যেভাবে চিন্তা করতেন, উনি যখন একটা দল গঠন করেছিলেন বা উনি যেভাবে রাজনীতিকে দেখতেন বা যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, এখন বিএনপি মনে হয় না সেই পথে হাঁটছে। জিয়াউর রহমান দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জিয়াউর রহমানের মেইন যে থিমটা, সেই থিমটাকে যদি উনি কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। শাহানেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা। ভারী বৃষ্টি উপেক্ষা করেই এতে অংশ নেন নেতাকর্মীরা। শুরুতেই জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র। সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন তিনি। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এর আগে লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, 10 মাসেও অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে না পারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবারও ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবি জানান তিনি। সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। শহীদ জিয়ার প্রতি সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান, আপনারা জনগণের সঙ্গে থাকুন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। প্রকাশ্যে ধরে নিয়ে আটকে রাখা হতো থানায়, কখনো আবার তুলে দেয়া হতো সাদা পোশাকধারীদের কাছে। এরপর মধ্যরাতে চোখ হাত পা বেঁধে পুলিশের গাড়িতে নেওয়া হতো নির্জন স্থানে। বন্দুকের নল ঠেকিয়ে পায়ে করা হতো গুলি, পরে ফাঁকা গুলি ছুঁড়ে সাজানো হতো বন্দুক যুদ্ধের মতো নাটক। 2013 সাল থেকে 2016 সালের মধ্যে সাতক্ষীরা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় নিয়ে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। সোহেল রানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার আব্দুর রউফ 2013 সালের 16 ডিসেম্বর মধ্যরাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় একটি কলেজ মাঠে নিয়ে গুলি করে হাঁটুর নিচে। আব্দুর রউফের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার অপরাধ। স্যার, আমাদের কি অন্যায়? বলে অন্যায় তোরা তো বিএনপি বড় মস্তান, এইটুক বলি স্যার, আর কোনো কথা না স্যার, এইটুক বলেই গুলি। মামা ছিল ওইখানে। সেদিন একই ঘটনা ঘটে তার ভাগ্নে
তৎকালীন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামের সাথে। প্রাণে বেঁচে ফিরলেও সাজানো বন্দুকযুদ্ধে এক পা অকেজো রিয়াজুলের। এইখানে একটা গুলি ধরে, এইখানে একটা ধরে, চুরি মুঠো ধীরে এইখানে নিয়ে আসে, বলে তুই দৌড়া। কথা বলতে বলতে এখানে পায়ে গুলি ঠেকাইয়া এইখানে দাম করে ফেলায় দেয়। স্থানীয়রা বলছেন, ভিন্নমত বা রাজনৈতিক মতাদর্শ দমনে দানব হয়ে ওঠে তৎকালীন সাতক্ষীরা জেলার পুলিশ। 2013 থেকে 16 সাল পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ গুলিবিদ্ধ হয়ে হারিয়েছেন স্বাভাবিক জীবন। ডান পায়ে ওরা প্রথম শ্যুট করে, প্রথমবার ফায়ার হয়নি, পরে লোড করে আবার নতুন করে ফায়ার করে। ফায়ার করলেই আমার পাটা মনে হলো যেন একেবারে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। সাইডে গুলির শব্দ হতে লাগলো, তখন আমি রোডে দাঁড়াই আছি। তারপরে একজন দেখলো আমার পায়ে কি একটা স্প্রে করলো, পাটা ঠান্ডা হয়ে গেল। পরে একজন এসে ওই ঠেকাই গুলি করলো। অনুসন্ধান বলছে, নিক্যাপিং বা পায়ে গুলি করার আগে অবশ করতে হাঁটুর নিচে এক ধরনের স্প্রে ব্যবহার করা হতো। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে চলত কালক্ষেপণ। এক পর্যায়ে পা কেটে ফেলতে বাধ্য করত। শুধু তাই নয়, একের পর এক মামলা দিয়ে বিষিয়ে তোলে ভুক্তভোগীদের জীবন, যার বেশিরভাগই ভুতুরে সাক্ষী। আমরা যেটা জানিনি শুনিনি কিছু জানি না, সেটা তার উল্টোটা লেখা হইতে। আমি তো জানিই না, অথচ আমার সাক্ষী না বানাইছে। আমরা কিছু দেখিনি, ওটা ও বলতেও পারেনি, ওটা জানো উনি কিছু। মামলা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান, এসপি মঞ্জুরুল কবির সহ বেশ কয়েকজনের নামে। ভয়ানক বর্বরতা আমরা দেখেছি এবং তৎকালীন পুলিশ অফিসাররা কিন্তু এখনো নির্বিঘ্নে তারা বিভিন্ন জায়গা বাহিনীর ভিতর যেমন আছে, অনেকে অবসর নিয়ে ভালোই আছে। কথিত বন্দুকযুদ্ধের নামে পরিকল্পিত এই মিশনে যারা জড়িত তাদের কেউই ধরা পড়েননি, বরং আইনশৃঙ্খলা বাহিনী তাদের পালাতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। সোহেল রানা, চ্যানেল 24, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত 9টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরেই তাদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগের সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। সেখানে তারা GM কাদেরের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলের 2000 পরিবার এখনও বঞ্চিত জাতীয় গ্রিডের বিদ্যুৎ থেকে। বিদ্যুৎ লাইন সম্প্রসারণ কাজের ধীর গতির কারণে 2 বছরেও অপেক্ষার পালা শেষ হয়নি দ্বীপবাসীর। এদিকে দেখভালের অভাবে ধ্বংসের পথে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটিও। আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। 98% শিক্ষার হারে আলোকিত হয়েছে সমুদ্র ঘেরা কুতুবদিয়া দ্বীপের প্রায় প্রতিটি ঘর, কিন্তু অনেক ঘরে পৌঁছেনি বিদ্যুতের আলো। সৌরবিদ্যুতের নিভু নিভু আলোয় কাটছে তাদের দিনরাত্রি। 2 বছর আগে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখানে 13,000 ঘরে বিদ্যুৎ পৌঁছালেও বাকি রয়ে গেছে 2000 পরিবার। আমাদের এখানে ফ্যান নাই, বলের আলোকে হামদলে আমাদের গলামে হস্তা। বিদ্যুৎ না পাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে কষ্ট হচ্ছে এবং আমাদের গ্রীষ্মকালে বিশেষ করে বৃষ্টির দিন হলে আমাদের সোলার লাইটগুলো বন্ধ হয়ে যায়, খুব মানবতার জীবনযাপন করতে হয়। এই দ্বীপের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ দৈনিক বিদ্যুতের চাহিদা 3 মেগাওয়াট। পিডিবি জানায়, দুর্গম এলাকায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণে সময় লাগছে, যা শেষ হলে আলো আসবে শতভাগ ঘরে। আবেদন আসতেছে
আমরা বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা করতেছি বিদ্যুৎ লাইন নির্মাণ সাপেক্ষে। কিছু গ্রাহক বিদ্যুৎ আইনের আওতায় আসে নাই, কাজ চলমান রয়েছে। কাজ শেষ হয়ে গেলে 3 মেগাওয়াটের উপরে চলে যাবে। 2005 সালে এই দ্বীপে গড়ে তোলা হয় দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যা আলোর মুখ দেখার আগেই 2010 সালে ঘূর্ণিঝড় আয়লার আঘাতে অচল হয়ে যায়। পরে 2016 সালের প্রকল্পটিও সফল হয়নি। প্রায় 40 কোটি টাকা খরচে কুতুবদিয়াবাসীর জন্য চালু করা হয় বায়ুবিদ্যুৎ প্রকল্প। প্রথম দফায় যা কয়েকদিন আর দ্বিতীয় দফায় কয়েক মাস বিদ্যুৎ সরবরাহ করে অচল হয়ে পড়ে। এরপর থেকে শুধুমাত্র দর্শনীয় স্থানে রূপ নিয়েছে এই দুটি বায়ুবিদ্যুৎ প্রকল্প। আমরা আশা করেছিলাম এটা পরিবেশ বান্ধব একটা বায়ুবিদ্যুৎ চালু হবে, যেটার মাধ্যমে আমরা সুফল ভোগ করব, কিন্তু এই আশা দ্বীপবাসীর পূরণ হয়নি। যেহেতু অব্যবস্থাপনা দেখার কেউ নাই, অনেক ব্যাটারি পাকা, অনেকে লোহা লক্কর খুলে নিয়ে যাচ্ছে, ওই টুকাইরা বিক্রি করে ফেলতেছে। নতুন করে আর আশ্বাসের আলো নয়, শিগগিরই বিদ্যুতের সংযোগের অপেক্ষায় কুতুবদিয়ার বঞ্চিত মানুষেরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।